আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে প্রকাশ্যে আনার পরদিনই বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধিত অধ্যাদেশ। বিগত অন্তর্বর্তী সরকার গত বছরের 12ই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য তার একদিন আগে এই অধ্যাদেশ জারি করেছিল। 8ই এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে এই অধ্যাদেশটি আইন হিসেবে পাশ হয়। মোহাম্মদ ইউনূসের আমলের মতোই এই আইনটি পাশ হওয়ার আগে থেকে এটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। বিশেষ করে বিএনপি, যে দলটি নিজেদেরকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালুর জন্য ক্রেডিট নেয়, সে দলটি কেন এমন একটি নিবর্তনমূলক আইনের কঠোর সংশোধনী পাশ করলো, সেই প্রশ্নটি উঠছে ব্যাপকভাবে। অনেকে প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের রাজনীতিতে যে প্রতিহিংসার চর্চা হয়, সে নিরিখে ভবিষ্যতে এই আইনটি যে বিএনপির বিরুদ্ধে ব্যবহার হবে না তার নিশ্চয়তা কি? বিস্ময়কর ব্যাপার হলো, ইউনূসের আমলের অধ্যাদেশটি সংশোধন করে তাতে শাস্তির বিধান যুক্ত করার যে প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছিল, সেটি নতুন পাশ হওয়া আইনের বিলে আনা হয়নি। যার অর্থ হলো, আওয়ামী লীগ যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দলের কার্যক্রম চালায়, তাহলে শাস্তি কি হবে সেটি এখনো আইনে পরিষ্কার নাই। আবার এই আইন পাশের একদিন আগেই সাবেক স্পিকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের এই আইনটি আবার এমন একটি দিনে পাশ হলো যখন তারেক রহমানের কূটনীতির 2 সৈনিক ভারতে গিয়ে মিটিং করছেন দেশের হাই প্রোফাইল নেতাদের সাথে। এমন পরিস্থিতিতে অনেকেই রাজনীতির জটিল সমীকরণ মেলাতে চাইছেন। কেন আওয়ামী লীগকে নিষিদ্ধের আইনটি বিএনপি পাশ করলো? প্রশ্ন উঠছে, মোহাম্মদ ইউনূস যে বিদেশি সংবাদ মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনার কোনো অস্তিত্ব থাকবে না, সেই ঘোষণা বাস্তবায়নের জন্যই কি তারেক রহমানের সরকার এমন আইন পাশ করলো? আবার এই আইন পাশের মাধ্যমে আওয়ামী লীগ আর ভারতকে কি কোনো বার্তা দিল বিএনপি সরকার, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের 3 দিনের মাথায় অন্তর্বর্তী সরকার প্রধান হয়েছিলেন মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিয়ে জুলাই আন্দোলনের সময় হতাহতের ঘটনায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে শয়ে শয়ে মামলা হতে থাকে। আওয়ামী লীগের সময় যে ট্রাইব্যুনাল গঠন করে শীর্ষ জামাত নেতাদের 71-এর যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, সেই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের উদ্যোগ নিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশও দেওয়া হয়। ইউনূসের কিংস পার্টির লোকজন তার আমলে তখন মাঝে মাঝে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলত। ওই সময় অর্থাৎ গত বছরের 10ই মে রাতের বেলা ইউনূসের মিত্ররা যমুনার সামনে জড়ো হয়েছিল। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, জামাত ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা সেদিন যমুনার সামনে জড়ো হয়েছিল। ওই রাতেই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তখনকার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের গেজেট জারি হয়। আইনের 2টি ধারায় ওই সংশোধনের মধ্য দিয়ে সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দল বা সংগঠন, তার অঙ্গ বা সহযোগী সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিচারের সুযোগ তৈরি করার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয় ট্রাইব্যুনালকে। সেখানে বলা হয়, কোনো সংগঠন, যেমন রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা, যদি এই আইনের আওতাভুক্ত কোনো অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে। কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে দরকার ছিল লম্বা সময়। তাই পরদিন তড়িঘড়ি করে 2009 সালের সন্ত্রাস দমন আইনে 2টি নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করা হয়। 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনটিতে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বলা ছিল, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। ইউনূসের সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য আইনটিতে 18 নম্বর ধারাটি যুক্ত করে, যেখানে অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়।
ওই অধ্যাদেশে আরো একটি ধারা যুক্ত করা হয়েছিল। এই ধারাটিতে বলা হয়েছে, ধারা 18 অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সরকার তাদের অর্থ, সম্পদ বা লেনদেন নিয়ন্ত্রণের পাশাপাশি প্রচার প্রচারণা বন্ধ করতে পারবে। মানে কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির কার্যালয় বন্ধ, ব্যাংক হিসাব জব্দ, পোস্টার, ব্যানার, প্রচার বা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ, সেসব গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পাশ করা অধ্যাদেশগুলো সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত সরকার প্রথম সংসদের 30 দিনের মধ্যে পাশ করার বাধ্যবাধকতা আছে। এটিকে আইনে রূপ দিতে 8 এপ্রিল জাতীয় সংসদে বিল পাশ হলো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি সংসদে পাশের জন্য তোলেন। এখন পাশ হওয়া বিলটিতে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর গেজেটের মাধ্যমে এটি আইনে পরিণত হবে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বিএনপির দীর্ঘকালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থেকেই গেল এবং বিলটি সংসদে পাশের পর আওয়ামী লীগ সমর্থকরা সামাজিক মাধ্যমে এর সমালোচনা করে এর দায় বিএনপিকে নিতে হবে বলেও মন্তব্য করছেন। বিলটি পাশের সময় সংসদে এ নিয়ে আলোচনার সুযোগ দেওয়ার দাবি করেছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সংসদে বলেছিলেন, এটি অবশ্যই একটি স্পর্শকাতর আইন, আইনটি পাশের জন্য তাদের আরেকটু সময় দেওয়া হোক। বিএনপির পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, তারা এই আইনে নতুন কিছু যোগ করেননি, শুধু অন্তর্বর্তী সরকারের সংশোধনী অধ্যাদেশটি পাশ করেছে। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। বিলে আরো বলা হয়েছে, এই সত্তা বা তার পক্ষে বা সমর্থনে যে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসমক্ষে বক্তব্য প্রদান নিষিদ্ধ করবে। তবে এর আগে গণমাধ্যমের খবর বেরিয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিলে একটি সংশোধনী যুক্ত করার সুপারিশ করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার 133টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়। 4 এপ্রিল দৈনিক সমকালে প্রকাশিত খবরে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী অধ্যাদেশটি সংসদে পাশের সুপারিশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সত্তা কার্যক্রম পরিচালনা করলে সাজার বিধান নেই অধ্যাদেশে, সাজার বিধান যুক্ত করা যেতে পারে। নিষিদ্ধ সংগঠনের জন্য আইনের 16 ধারা যেসব সাজার বিধান রয়েছে সেগুলি প্রযোজ্য হবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জন্য। 8 এপ্রিল দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, 15টি বিল সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করা হয়েছিল, তার একটি সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ। তবে আজ এ সংক্রান্ত যে বিল পাশ হয়েছে সেখানে কোনো সংশোধনী আনা হয়নি। তার অর্থ হলো, এই আইনে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও যদি কেউ সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাহলে শাস্তি কি হবে সেটি পরিষ্কার নাই। আইন বিশেষজ্ঞরা বলছেন, তাহলে কেউ যদি নিষেধাজ্ঞা না মানে তাহলে তার বিরুদ্ধে আদালত কি ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিবেন সেটিতে এই আইনে সুস্পষ্টভাবে কোনো কিছু উল্লেখ নেই। সংসদে 8 এপ্রিল এই আইনটি পাশ হওয়ার বহু আগে থেকেই, বিশেষ করে ইউনূসের আমল থেকে এই অধ্যাদেশটি নিয়ে সমালোচনা হচ্ছিল। জাতিসংঘ থেকে শুরু করে অনেক দেশ ও সংস্থা দল নিষিদ্ধের বিরুদ্ধে বক্তব্য, বিবৃতি দিয়েছিল। এমনকি বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকেও বলা হয়েছিল, তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। বিএনপির পক্ষ থেকে প্রায় জোর গলায় দাবি করা হয়, দলটি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল, যেটির একক ক্রেডিট তারা নিতে চায়। প্রশ্ন উঠেছে, বিএনপিকে আইন পাশের মাধ্যমে সেই ক্রেডিটকে জলাঞ্জলি দিল না। আবার অনেকে মনে করেন, বাংলাদেশে যেভাবে প্রতিহিংসার রাজনীতির চর্চা করা হয় সেখানে এই ধরনের আইন ভবিষ্যতে যখন বিএনপি ক্ষমতায় থাকবে না তখন তাদের বিরুদ্ধে প্রতিপক্ষরা ব্যবহার করতে পারে, এমন আশঙ্কার কথা খোদ তারেক রহমানই বলেছিলেন। এই বছরের 28 জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার ছাপা হয় বিখ্যাত টাইম ম্যাগাজিনে। সেখানে তিনি বলেছিলেন, নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। টাইম ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না তার নিশ্চয়তা কি। তারও আগে গত বছরের 16 সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি আজকে নিজে এই আইনটি পাশের জন্য সংসদে পেশ করেন, তিনি বলেছিলেন, কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা তারা সমর্থন করেন না। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়ানক চর্চা, যেটি দেশে অরাজকতা সৃষ্টি করবে বলে তিনি সেদিন মন্তব্য করেছিলেন। এমন আশঙ্কার পরও কেন আইনটি
পাশ করলো বিএনপি। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী স্বাধীন মালিক বিবিসি বাংলাকে বলেছেন, বিএনপি বিলটি পাশ করে আওয়ামী লীগের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং তারা না চাইলে বিলটি পাশ হতো না। স্বাধীন মালিকের আশঙ্কা, একটা দলের নেতা কর্মী বা সাধারণ সদস্যরা অপরাধ করতে পারে, তার বিচারও হতে পারে, কিন্তু তার জন্য দল বা দলের কার্যক্রম নিষিদ্ধ বহাল রেখে বিএনপি সরকার ভবিষ্যতে অনেক দল নিষিদ্ধের ক্ষেত্র প্রস্তুত করলো। আবার এই আইন পাশের একদিন আগেই সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আবার দিল্লিতে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সেখানে তারা বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর বিজেপি নেতাদের সাথে। ভারতই প্রথম দেশ যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল। ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতা মুক্ত রাজনীতি দেখতে চায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের আগে দলের কার্যক্রম নিষিদ্ধের এই আইন তাহলে ভারতকে কি বার্তা দিচ্ছে, এমন প্রশ্ন উঠছে। প্রশ্ন হলো, নিজেদের শঙ্কা, আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও বিএনপি কেন এই অধ্যাদেশটি আইন আকারে পাশ করতে গেল? অনেকে আশঙ্কা করছেন, নির্বাচিত সরকার আসার পর যখন আওয়ামী লীগ নিজেদের কিছুটা হলেও গোছাতে শুরু করেছে, সেই সময় এই আইনের পাশের মধ্য দিয়ে বিএনপি কি ইউনূসের পথেই হাঁটছে? 2024 সালের 30 অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসে তখনকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে। অবশ্য আন্তর্জাতিক চাপে কিছুদিনের মধ্যে ইউনূস তার বোল পাল্টে ফেলেছিলেন। 2025 সালের 20 মার্চ মোহাম্মদ ইউনূস বলেছিলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নেই। এর 2 মাসের মধ্যে মিত্রদের আন্দোলন নাটকের মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের ক্ষমতায় আসার ঠিক 15 দিন আগে গত 28 জানুয়ারি টাইম ম্যাগাজিনের কাছে দাবি করেছিলেন দল নিষিদ্ধ তিনি সমর্থন করেন না, অথচ ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে দলের কার্যক্রম নিষিদ্ধের বিধানকে পাকাপোক্ত রূপ দিল তার সরকার। প্রশ্ন উঠেছে, তাহলে কি মোহাম্মদ ইউনূসের সেই বক্তব্য শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে সেটার বাস্তবায়নই, কিংবা ঘুরিয়ে বললে ইউনূসকে খুশি করতে বিএনপি এমন আইন পাশ করলো? যদি তাই হয় তাহলে ভবিষ্যতে অন্য কোনো দল আবার অন্য কাউকে খুশি করতে গিয়ে বিএনপির উপর এই আইন প্রয়োগ করে, তখন পরিস্থিতি কি হবে সেই আশঙ্কাও করছেন অনেকেই। দেশের প্রধান রাজনৈতিক দল, সংসদে প্রধান বিরোধী দল এবং রাজপথেও এই মুহূর্তে বিএনপির সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী। জামাতের যে মতি গতি, এটা আমরা বুঝতে পারছি না। স্বয়ং প্রধানমন্ত্রী তাদেরকে গুপ্ত শক্তি হিসেবে নানা রকম, যাকে বলা হয় টিটকারি এবং নানা রকম বাক্যবান্ধি নিয়ে ছুড়ে দিচ্ছেন। আবার তারা যে কোনো কাজ করতে পারে, তাদের পক্ষে যে কোনো কর্ম করা সম্ভব। ইতিমধ্যে বাংলাদেশে এরকম একটা পরিবেশ পরিস্থিতি, এরকম একটা ভাবমূর্তি তৈরি হয়ে গেছে। এটা যেভাবে সত্য, আবার একই সঙ্গে বিএনপির ভেতরে এবং বাইরে একটা বিশাল শ্রেণী রয়েছে যাদের বিশ্বাস যে জামাত আসলে কিছুই করতে পারে না। জামাতের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা হলো একটা, যাকে বলা হয় ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর মতো একটা ক্ষমতা। যত বর্ষণ করে তত বর্জন করে না, বা যত গর্জন করে তত বর্ষণ করে না। এই যে প্রবাদ বাক্য, এই প্রবাদ বাক্যটির সঙ্গে জামাতের ভীষণ রকম মিল আছে। আপনারা জানেন যে 2013 এবং 14 সনে সরকার বিরোধী প্রবল আন্দোলন হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত এবং বিএনপি। ঠিক ওই সময়টিতে বিএনপি কায় মনোবাক্যে নির্ভর করেছিল জামাতের উপর, তাদের সাংগঠনিক ক্ষমতা, এবং তারা মনে করতো বিএনপি ওই সময় যে সারা বাংলাদেশে তাদের যে ক্যাডার ভিত্তিক রাজনীতি আছে, তাদের যে অর্থ আছে এবং আরো অনেক ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে 2014 সনে যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনটি মূলত তারা ঠেকিয়ে দিতে পারবে।
সে নির্বাচন ঠেকানোর জন্য যা কিছু করা দরকার বিএনপি করেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের নির্ভরতা ছিল জামাতের প্রতি। এরপরে যখন আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলো, তারপর আরেকটি জ্বালাও পোড়াও হলো। সেই জ্বালাও পোড়াও আন্দোলনের নেতৃত্বে ছিল মূলত জামাত। বেগম জিয়া তখন জীবিত এবং তিনি সর্বান্তকরণে বিশ্বাস করতেন যে জামাত কিছু একটা করতে পারবে এবং তাদের সেই ক্ষমতা আছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে অবরোধ চলছিল। সেই অবরোধের পর্যায়ে সারা বাংলাদেশে কি না হয়েছে, এবং আওয়ামী লীগ অত্যন্ত স্মার্টলি সে বিষয়গুলো হ্যান্ডেল করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছিল এবং একই সঙ্গে জামাতকে আর বাড়তে দেয়নি। ফলে 2016, 17, 18 এই 3টি বছর জামাতের জীবনে সরকারের পক্ষ থেকে রীতিমতো একটি যাকে বলা হয় সুনামি নেমে এসেছিল। একে তো যুদ্ধাপরাধের বিচার নামে জামাতের যারা কর্তা ব্যক্তি তাদেরকে ফাঁসিতে চড়ানো হয়েছিল, অন্যদিকে যারা জামাতের ফাইন্যান্সার ছিলেন, ডোনার ছিলেন, সেটা মধ্যম স্তরের বা প্রান্তিক স্তরের দোকানদার থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায়ে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সবাইকে সরকার টার্গেট করে। তাদের ব্যাংক, বিমা, দোকান পাট, তারপর অফিস, আদালত সব জায়গাতে সরকার হানা দেয়। ফলে পুরানা পল্টন, মগবাজার, পুরনো ঢাকা, গুলিস্তান এ সমস্ত এলাকাতে যে সকল মার্কেট আছে সেখানে জামাতের অনেক ব্যবসায়ী ছিল, ছোট ব্যবসায়ী, সমবায়ের ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা সহ আরও অনেক কিছু। সরকারি নজরদারি, সরকারি হামলা, সরকারি মামলার কারণে তাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি ছোট একটা জুতার দোকান কোনো জামাতের মালিক যে জুতার দোকানের মালিক চালাতেন, সেটার উপরও আওয়ামী লীগ সরকার রীতিমতো হামলে পড়ে। এর ফলে কি হলো, জামাতের যে অর্থনৈতিক ভিত্তি সেটি তছনছ হয়ে যায়। তাদের ইসলামী ব্যাংক হাসপাতাল, তাদের ইবনে সিনা ট্রাস্ট, তাদের ইসলামী ব্যাংক থেকে শুরু করে সব কিছু। ফলে বলতে গেলে 2018 সনের পর জামাত একটা সত্যিকার অর্থে একটা গুপ্ত রাজনীতিতে তারা একটা পারঙ্গমতা অর্জন করে। সরকারের সাথে কোনো কন্ট্রাডিকশন না গিয়ে, কোনো কনফ্লিক্টে না গিয়ে সরকার যা কিছু করছে ওটাকে মেনে নিয়ে বিকল্প পন্থায় বা পদ্ধতিতে তারা শক্তি অর্জন করতে করতে দেখা গেল শেখ হাসিনা যখন একেবারে ক্ষমতার শীর্ষে পতনের আগে তখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, বিচার অঙ্গন, এমনকি সেনাবাহিনীর মধ্যে জামাত এবং জামাত মাইন্ডেড যারা লোকজন, তাদের যে বিস্তার এবং বিস্তৃতি ব্যাপকভাবে তারা ঘটিয়ে ফেলল। এবং তারা শুধুমাত্র এখানে ঘটানো থেকে শুরু করা নয়, দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পত্রিকাগুলো, সংবাদপত্র সব জায়গাতেই তাদের একটা প্রচ্ছন্ন প্রভাব তৈরি হয়ে গেল। এর প্রেক্ষিতে যখন শেখ হাসিনার পতন হলো, সঙ্গে সঙ্গে ডক্টর ইউনূস ক্ষমতায় এলেন, তাকে সব রকম লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতো মেশিন অ্যান্ড মেশিনারিজ অথবা যে ধরনের মেধা দরকার, প্রকল্প দরকার, লোকবল দরকার, সব কিছু নিয়ে জামাত বন্ধুত্বের যে হাত বাড়ালো ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি মনে করলেন এই বিপদের দিনে এটা তার জন্য একটা বিরাট সাহারা বা সহায়। তো জামাতের সেই সহায় এবং সহযোগিতা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কিছুদিন ভালোই চলছিলেন। কিন্তু সমস্যা হয়ে গেল, সারা বাংলাদেশে চাঁদাবাজি, একের পর এক মব ইত্যাদি কারণে পুরো পরিবেশ পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবং ঠিক ওই সময়টিতে জামাত হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছে, কিন্তু তারা আইদার সরকার অথবা জামাত, তারা প্রশাসনে
জনমত গঠনে এবং দেশের মানুষকে সরকারমুখী করে রাখা অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিশ্বস্ত রাখার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি। এর ফলে কি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তিনি বিএনপির সঙ্গে একটা সমঝোতায় এলেন, যেটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লন্ডন বৈঠক হলো সেই লন্ডন বৈঠকের আগে কল্পনা করা যেত না। তিনি লন্ডন থেকে ফিরে এসে মোটামুটি রাতারাতি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি উল্টে গেলেন। ঠিক সেই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ন্ত্রণে রাখার জন্য জামাত মাঝে মধ্যে হুঙ্কার দিত, বড় বড় কথা বলতো এবং তাদের যে সকল প্রক্সি টিম ছিল রাজনীতিতে, যেটা এখনো আছে, সেই প্রক্সি টিমের মাধ্যমে তারা নানা রকম বিভ্রান্তি তৈরি করা শুরু করলো। তারা কখনো জোট করলো, রাজনৈতিক জোট, কখনো বিএনপির একেবারে কিচেনে রান্নাঘরে তাদের নিজেদের লোক ঢুকিয়ে দিল এবং সেই লোকগুলো এখনো আছে। এরপর রাজনীতির ময়দান গরম করার চেষ্টা করলো, ডক্টর ইউনূসকে আবার বাগিয়ে আনার চেষ্টা করলো, কিন্তু আসলে হলো না। অবশ্য হতে পারতো যদি যেটা উসমান হাদির যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটি না ঘটতো। আর হত্যাকাণ্ডের পরবর্তীতে প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগানো থেকে শুরু করে জামাতের যে সকল পেইড এজেন্ট রয়েছে দেশের বাইরে, তারা জামাতকে বেশি উপকার করতে গিয়ে সে সকল ইউটিউবাররা, সে সকল ফেসবুকাররা, তারা পুরো দেশটাকে এতটা উত্তাল করে তুলল এবং জামাতের দীর্ঘদিনের যে একটা নরম সরম একটা ভাবসাব ছিল, সেই ভাবসাবকে রীতিমতো একটা উগ্রতায় তারা পরিণত করে ফেললো এবং জামাত মুহূর্তের মধ্যে একটা বন্ধুহীন দলে পরিণত হলো। ঠিক সেই অবস্থাতে যখন বিএনপি ক্ষমতায় এলো বা বিএনপি নির্বাচনে আসার ঘোষণা দিল, নির্বাচনের আসলে রেজাল্টের আগের দিন পর্যন্ত জামাত এবং তাদের যারা লোকজন আছে তারা কিন্তু একটা ভাইব তৈরি করে রাখতে পেরেছিল। কিন্তু নির্বাচনের ফলাফল যথেষ্ট ভালো হয়েছে আমার দৃষ্টিতে জামাতের এবং জোটের, কিন্তু যে কৌশল তারা অবলম্বন করতে চেয়েছিল সেই কৌশলটা আসলে হয়নি। যেভাবে চরমোনাই এবং ইসলামিক দলগুলোকে নিয়ে তারা একটা ঐক্য করার চেষ্টা করেছিল, আর যেভাবে এনসিপি বিএনপির সঙ্গে ঐক্য করার চেষ্টা করেছিল, ওভাবে যদি হতো তাহলে সেক্ষেত্রে জামাতের যাকে বলা হয় যে ফলাফল, সেটা একটা অন্যরকম ফলাফল হতে পারত। 2 নম্বর হলো যে জামাত যে এখন বিরোধী দলে আছে, সেই বিরোধী দলটাও যদি তারা বিরোধী দলে আসতো চরমোনাইয়ের সঙ্গে, সেটা অনেক শক্তিশালী হতো। আবার অন্যদিকে যদি এনসিপির যারা লোকজন রয়েছে তারা বিএনপির সঙ্গে থাকতো, তাহলে এই যে বৃহৎ যে শক্তিটি, এই বৃহৎ শক্তিটি বিএনপির মধ্যে বিলীন হয়ে যেত। কিন্তু এখন যেটা হলো যে এনসিপিকে তারা নিজেদের মতো নিয়ে নিয়েছে, এক্ষেত্রে এনসিপির তো আসলে আলাদা কোনো সত্তা বা আলাদা কোনো শক্তি নেই, কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখতে হচ্ছে, তাদেরকে প্রমোট করতে হচ্ছে একটা বিকল্প শক্তি হিসেবে। এতে করে জামাতের যে শক্তি সেটা কমে যাচ্ছে, এনসিপির শক্তি ক্রমশ বেড়ে যাচ্ছে এবং এনসিপিকে সরকারের যারা লোকজন তারা আবার বিভিন্নভাবে টানাটানি করার চেষ্টা করে জামাতকে দুর্বল করার চেষ্টা করছে। তা এরই মধ্যে সুদূর দিল্লি থেকে শেখ হাসিনা বারবার কলকাঠি নেওয়ার চেষ্টা করছে, আর জামাত বারবার বিএনপিকে ভয় দেখাচ্ছে যে বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে শেখ হাসিনা ঢুকে পড়বে, ভারত আওয়ামী লীগে ঢুকিয়ে পড়বে, আমাদের সঙ্গে সমঝোতা করে থাকুন। আবার বিএনপিও যে কাজটি করছে সেটা হলো যে জামাতকে বলছে আপনারা শান্ত থাকুন, যা পেয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকুন এবং আমাদের সঙ্গে বাড়াবাড়ি করবেন না। যদি বাড়াবাড়ি করেন তাহলে আমরা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করব, রাজনীতিতে তাদেরকে পুনর্বাসিত করব, এভাবে বলেনি, মানে মেসেজ ইজ গোয়িং ইন দ্যাট ওয়ে। আচ্ছা, তো এভাবে যখন চলছে, সরকারের মাত্র 1.5 মাস বয়স, এই 1.5 মাসের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। জামাত কিন্তু কোনো ঘটনাটাই সেই ধামাচাপা দেয়নি, তারা প্রতিটি ঘটনায় রেসপন্ড করেছে এবং এই রেসপন্ডের মধ্যে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো তারা যখন যেভাবে প্রয়োজন সেভাবে হুমকি দিয়েছে, জোরে কথা বলেছে, রাজপথ গরম করার চেষ্টা করেছে, আন্দোলন করার চেষ্টা করেছে এবং আন্দোলন করে সারা বাংলাদেশ
মানে যাকে বলে উল্টে দেওয়ার মতো শক্তিমত্তা প্রদর্শন করার চেষ্টা করেছে। জামাত এবং এনসিপির যারা লোকজন তারা সরকারকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে শেখ হাসিনার মতো একটা শক্তিশালী সরকারকে তারা ক্ষমতার থেকে তাড়িয়ে দিয়েছে। কাজে সে তুলনায় বিএনপি কোনো দলই নয়, বিএনপির যে সরকার সেটা কোনো সরকারই নয়। কাজে তারা অতীতের যে কোনো সময় সে শক্তিশালী এবং তারা যে কোনো সময় এই সরকারকে ফেলে দিতে পারে। তো আমরা যারা সাধারণ দর্শক তারা এই জামাতের হুঙ্কারে যখন দেখি যে বোধহয় বাংলাদেশের অবস্থা ভালো যাবে না, জামাতে এখনই বিরাট কিছু করে ফেলবে, তারা যে রাজপথে আন্দোলন ডেকেছে এই আন্দোলন ছড়িয়ে পড়বে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, কিন্তু জামাত মুহূর্তের মধ্যে তাদের কণ্ঠ নামিয়ে আবার সুরেলা শব্দে মিহি গলায় চিকন গলায় তারা আবার সরকারের গুণগান করছে, পার্লামেন্টকে সচল রাখার চেষ্টা করছে। এবং এই যে মাছ ধরি মাছ নাসুই প্রাণী, এইরকম একটা রাজনীতির মাধ্যমে আমাদের যে রাজনীতি এবং সরকার তাদেরকে তারা যথেষ্ট বিব্রত এবং যথেষ্ট দুর্বল করে ফেলছে ডে বাই ডে। ফলে এই যে জামাতের যে আপনি দেখবেন যে একটা এলাস্টিসিটি থাকে, আপনি সবসময় খুব জোরে কথা বলবেন, ক্রাউড দেখাবেন, লাউড ভয়েস করবেন, ইট মিনস আপনি দুর্বল ব্যক্তি। আবার জোরে কথা বলবেন না, অতিশয় ভদ্রতা দেখাবেন, এটাও কিন্তু ভালো লক্ষণ নয়। কিন্তু আপনি সময় মানে প্রয়োজনের সময় আপনি আপনার কণ্ঠকে একদম 18 স্কেলে নিয়ে যেতে পারেন, আবার প্রয়োজনে আপনি ক্লাসিক বা ধ্রুপদী সঙ্গীতের মতো ধীরে 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 কণ্ঠ নামিয়ে এনে একেবারে এখানে একটা মেলোডিয়াস সাউন্ড আপনি তৈরি করতে পারবেন। তখনই আপনাকে বলবে যে এই গলার জোর আছে, এই ভদ্রলোক রেওয়াজ করে। জামাত দীর্ঘদিন ধরে সরকারের পক্ষে সরকারের বিপক্ষে, ক্ষমতার কাছাকাছি থেকে আবার সরাসরি ক্ষমতায় থেকে যেভাবে এই বাংলাদেশের রাজনীতিতে খেলছে, এবং সেই খেলা এখন এই বর্তমান জনাব তারেক রহমান সাহেবের জমানাতে চূড়ান্ত পর্যায়ে আছে। সরকার যদি জামাতের খেলা বুঝতে না পারে তাহলে সম্ভবত আগামী দিনগুলোতে তারা জামাতের কৌশলের কাছে আত্মসমর্পণ করবে, পরাজিত হবে, অথবা জামাত কর্তৃক তারা বিতাড়িত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।